মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নব্য জেএমবি সামরিক শাখার প্রধান মুরাদ নিহত। থানার ওসি তদন্ত ও 2 এসআই আহত, হাসপাতালে ভর্তি। প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। সরকার চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর। কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদ উল আজহা, ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়। ঈদের আগে সক্রিয় প্রতারক চক্র ও মলম পার্টি। রাজধানীতে অভিযানে 1,68,00,000 টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 10। এবং ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় নবজাতকের শরীর কেটে মৃত্যুর অভিযোগ। ঘটনা জানাজানির পর লাশ ফেরত না দেওয়ার হুমকি। প্রবাসীর সবাই সঙ্গে আছি, আমি শাতিলা শারমিন। রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নব্য জেএমবি শাখার সামরিক প্রধান মুরাদ নিহত হয়েছেন। এ ঘটনায় রূপনগর থানার ওসি শহীদ আলম, ওসি তদন্ত শাহিন ফকির ও 2 এসআই আহত হয়েছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগরের 33 নম্বর সড়কের 34 নম্বর বাসায় শুক্রবার রাত 8:30টার পর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা হামলা চালায়। এ সময় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আলম ও ওসি তদন্ত শাহিন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, নিহত মুরাদ জেএমবি সামরিক শাখার প্রধান ছিলেন। এছাড়া গুলশান ও শোলাকিয়া হামলাকারীদের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করে মুরাদ। ঘটনার পর থেকে রূপনগরের ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অভিযান শেষে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুখলেসুর রহমান জানান, রূপনগর এলাকায় জঙ্গি আস্তানা ও জঙ্গি মুরাদের বিষয়ে পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল। তিনি জানান, প্রায় 3 ঘন্টার অভিযানে জঙ্গি মুরাদ নিহত হন। সুনির্দিষ্ট পুলিশ ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে রূপনগর থানা পুলিশ এই অপারেশনটি পরিচালিত করে এবং যে বাড়িতে সে ছিল সেই বাড়িতে সে আছে বলে জানতে পেয়ে পুলিশ এসেছিল এবং তার ঘরে ঢোকার চেষ্টা করছিল। এমন সময় সে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং তার হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণ শুরু করে এবং সেই অবস্থায় আমাদের পুলিশও পাল্টা আক্রমণ করে এবং সে তাতে সেই কাউন্টারে অ্যাটাকে নিহত হয়। সাংগঠনিক যে নাম সে আমরা জানতে পারছি যে সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নামটি। এরা জেএমবির নব্য জেএমবির সদস্য। মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আহত রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তকে দেখতে শুক্রবার রাতে স্কয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি জানান, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ওই থানার ওসি এবং তদন্ত ইন্সপেক্টর দুজনেই আহত হয়েছে এই জঙ্গিকে ধরার সময়। পুলিশ সদস্যরা তাকে ধরার সময় তার কাছে যা কিছু ছিল, তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতি দিয়ে কোপও দিয়েছে। এই পুলিশ সদস্যরা গুলিও খেয়েছে এবং চাপাতির কোপও খেয়েছে। আমাদের কথা হলো, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা করব। যুদ্ধাপরাধী মীর কাশেম আলী প্রাণ ভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন আইজি প্রিজন। শুক্রবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণ ভিক্ষা না চাওয়ার বিষয়টি লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।
1971-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলী দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। গত মঙ্গলবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখলে বিচার প্রক্রিয়া শেষ হয়। নিয়ম অনুযায়ী এরপর তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন না করলে যে কোনো সময় এই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হতে পারে। দুদিন ধরে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়টি ঝুলে থাকার পর শুক্রবার রাতে সিদ্ধান্তের কথা জানান মীর কাশেম আলী। এদিকে সন্ধ্যার পর থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আশপাশের এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এই জেলখানায় 4টি জেলখানা আছে। সেখানে 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামিরও আছে, যুদ্ধ অপরাধীরও আছে, বড় বড় অপরাধীরও আছে এবং সেখান থেকে হাজার হাজার কয়েদি প্রতিদিন চলাচল করে। সে কারণে আমাদের একটা সিকিউরিটি প্ল্যান এখানে আছে। এছাড়া আপনাদের এই যে হাজার হাজার সাংবাদিকের ভিড়, হাজার হাজার জনগণের ভিড়, সেই কারণকে কেন্দ্র করে আমরা আরো সিকিউর এবং আমরা আরো নিরাপত্তা বলয় তৈরি করেছি। আমরা যে কোনো ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত আছি, যাতে আমরা সবকিছু সামাল দিতে পারি। প্রাণ ভিক্ষা না চাওয়ায় যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুক্রবার সন্ধ্যার সময় সংবাদকে তিনি কথা বলেন। তিনি বলেন, সরকার চাইলে এখন যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি বলেন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, তখন সরকারের কাছে আর কোনো বাধা থাকে না এটা কার্যকর করার ব্যাপারে। তো এখন এটা সরকারের সিদ্ধান্ত, সরকার কখন এটা কার্যকরী করবে। আর সরকার তো নিশ্চয়ই জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন, মিনিস্ট্রি অফ হোম, এবং জেল কর্তৃপক্ষ এটাকে কার্যকর করবে। প্রবাসীর সময় আরো থাকছে, ঈদকে সামনে রেখে 3টি ট্রেনের সংযোজন হলো নতুন বগি। আগাম বিক্রি শেষ দিনে দেওয়া হয় 11 সেপ্টেম্বরের টিকিট। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটি আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। 2রা সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দের শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। 4ঠা সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ রবিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। 13 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দ 10ই জিলহজ 1437 হিজরি মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবারের ঈদে পশুর হাটগুলোতে কৃত্রিম সংকট মোকাবেলায় থাকছে বিশেষ নজরদারি। এছাড়া কোরবানিতে সরবরাহের জন্য পর্যাপ্ত পশু রয়েছে বলে দাবি করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনে ঘাটতি না থাকায় ঈদের আগে দেশের বাইরে থেকে গরু আমদানির সিদ্ধান্ত নেওয়া হলে তা ক্ষতিগ্রস্ত করবে এ খাত সংশ্লিষ্টদের। আব্দুল মান্নানের ক্যামেরায় বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। দেশে সারা বছর যত সংখ্যক পশু জবাই করা হয় তার 60% জবাই হয়ে থাকে ঈদুল আজহায়। অন্যদিকে আর্থিক সক্ষমতা বেড়ে যাওয়ায় প্রতি বছর বাড়ছে কোরবানির পশুর চাহিদা। তবে আসন্ন ঈদের চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে হাটগুলোতে কৃত্রিম সংকট দূর করতে থাকবে সরকারের বিশেষ পর্যবেক্ষণ। ঘাটতি কোথাও যাতে না থাকে এবং ঘাটতি থাকলে সেখানে তড়িৎ গতিতে প্রাণী পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করা, এটা আমাদের দিক থেকে করা হবে। মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী গত বছর দেশে কোরবানি হয় 96 লাখ পশু। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে চাহিদা রয়েছে প্রায় 1 কোটি। এর মধ্যে কোরবানিযোগ্য গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সংখ্যা 1,05,00,000। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় গরু আমদানি বন্ধ হওয়ায় অনেকটাই লাভজনক হয়েছে গবাদি পশুপালন। প্রচুর গরু আছে দেশে, যে কোনো হাটে ভর্তি। দেশে যত গরু আছে বুঝলেন, লাস্টে যদি বর্ডার গরু দেয়, গরু মানে ব্যাকও যেতে পারে। এবার পালার সংখ্যা বাড়ছে, এই কারণেই বর্ডারটা খুললে সমস্যা হতে পারে। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে খামারি ও ব্যবসায়ীদের বিষয়টি চিন্তা করে এবারও কোনো পশু আমদানি করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ভারতীয় গরুর আসার কোনো সম্ভাবনা নাই, কারণ আসতে গেলে যে পদ্ধতিতে আসতে হয় সে পদ্ধতি এখনো পর্যন্ত হয় নাই এবং হঠাৎ করে গরু ঢোকার কোনোই নাই।
এখন গোপনে যদি 2-4টা কেউ নিয়ে আসে সেটা অন্য কথা, সেটা পাচারে প্রভাব ফেলানোর মতন কিছু হবে না। আসন্ন ঈদে কুরবানির পশুর হাটের বিষয়ে স্থানীয় পর্যায়ে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে এরই মধ্যে 2-3 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে জালিয়াত চক্র। তৎপর হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। শুক্রবার দুপুরে এ তথ্য ব্রিফিংয়ে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম। তিনি জানান, 1,68,00,000 টাকার জাল নোট সহ চক্রের সঙ্গে জড়িত 10 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীতে অভিযান চালিয়ে 21 জন অজ্ঞান ও মলম পার্টির সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। প্রতি বছরই কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে তৎপর হয়ে ওঠে জাল টাকা তৈরি এবং অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। শত কোটি টাকার লেনদেনের ফাঁকে ক্রেতা ও বিক্রেতাকে প্রতারিত করতে এবছরও এই দুটি চক্রের সদস্যরা এরই মধ্যে মাঠে নেমেছে বলে জানাচ্ছে পুলিশ। পশুর হাটকে টার্গেট করে 2-3 কোটি টাকার জাল নোট বাজারে ছেড়েছে। মোট 5 কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ করলেও চক্রটিকে তার আগেই ধরে ফেলতে সক্ষম হন গোয়েন্দারা। তবে পুলিশ মনে করে জাল টাকার চক্রে দৌরাত্ম্য কমাতে ধরপাকড়ের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও দরকার। এদের জিজ্ঞাসাবাদে আরো 2-1টা গ্রুপের সন্ধান আমরা জেনেছি। তাদেরকেও ধরার জন্য আমাদের এই প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে। পাশাপাশি তারা তাদের এই টাকা বিপণনের ক্ষেত্রে তারা কোনো ব্যাংক কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠানের কারোর সাথে তাদের যোগাযোগ আছে কিনা সেটিও আমরা তাদের থেকে 2 বছর বিভিন্ন মেয়াদী সাজা দেয় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মেট্রোপলিটনে কর্মরত আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন মশিউর রহমান, উনার নেতৃত্বে এই অভিযান 3টি অভিযান পরিচালিত হয়েছে এবং এখানে সকলকেই 6 মাস থেকে 2 বছর পর্যন্ত সাজা প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, যাতে করে এরা অন্তত এতদিন জেলে থাকলে মানুষ এদের হাত থেকে, সাধারণ মানুষ এদের হাত থেকে, প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার হওয়া জাল টাকার চক্রটি 7-8 বছর ধরে এই প্রতারণার সঙ্গে যুক্ত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে সরকার। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 9ম কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদের ফাঁদ পেতে সরকার নিজেই এখন সেই ফাঁদে পড়েছে। এক এক সময় এক একটা আপনার ইস্যু আর করে, সেই ইস্যুগুলো জনগণের যে দৃষ্টি সেটাকে বিভ্রান্ত করে দেয়। এখন নিজেদের ফাঁদে নিজেরা পড়েছে। এই জঙ্গিবাদের কথা তারা সবচেয়ে বলেছে, বলে নাই? মিথ্যাবাদী রাখাল বালক মাঝে মাঝে চিৎকার করতে বাঘ বাঘ করে সবাইকে বোকা বানায়। আজকে জঙ্গিবাদ এসে গেছে, এখন তুমি যাবে কোথায়? আওয়ামী লীগ গভীর একটা ষড়যন্ত্র জাল বুনেছে। তারা এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা এই দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। বন্ধুগণ, আমরা সেটা হতে দিতে পারি না। সরকার যখন জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে, তখন বেগম জিয়া বিভ্রান্তি ছড়িয়ে জঙ্গিদের বাঁচানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন। শক্ত হাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গিদেরকে দমন করছে, তখন বেগম খালেদা জিয়া এবং বিএনপি এবং জামাত চক্র তারা আবার আরেকবার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্তি ছড়ানোর মধ্য দিয়ে তারা জঙ্গিদেরকে রক্ষা করার এবং বাঁচানোর একটা চেষ্টা চালাচ্ছে। গুলশান শোলাকিয়ার ঘটনার পরে বেগম খালেদা জিয়া আরেকবার প্রমাণ করল জঙ্গি সন্ত্রাসীদের সঙ্গে পার্টনারশিপের রাজনীতি অব্যাহত রেখেছেন। জঙ্গিবাদ দমনের নামে বিদেশিরা বাংলাদেশে প্রবেশের সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের জাতীয় কনভেনশনে তিনি অভিযোগ করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, জঙ্গিবাদের মাধ্যমে গার্মেন্টস খাত ধ্বংস হচ্ছে।
কেরি সাহেব কেন এত উল্লসিত আমি জানি না আমাদের সরকারের সাথে তাদের আলোচনার ফলাফল কি, কিন্তু আমি যেটা বুঝি বলছেন যে এখন জঙ্গিবাদ পশ্চিম এশিয়ায় পর্যদস্ত হয়ে দক্ষিণ এশিয়ায় তার থাবা বিস্তার করছে। সুতরাং এখানে আমাদেরকে যৌথভাবে এর মোকাবেলা করতে হবে। এর মধ্য দিয়ে তারা যেটি চাচ্ছেন সেটি হলো বাংলাদেশে তাদের পা রাখার জায়গা। আজকে কিন্তু ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে গার্মেন্টস সেক্টরকে ধ্বংস করার জন্য। এবং সেটা কিভাবে ধ্বংস? একসময় তো ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি, আর এখন এই ষড়যন্ত্রটা হলো জঙ্গিবাদ, সন্ত্রাস। জঙ্গিদের আশ্রয়দাতা, মদতদাতা, লালনকর্তা খালেদা জিয়া, বিএনপি, জামাত। ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় শরীর কেটে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, অনভিজ্ঞ ডাক্তার দিয়ে অপারেশন করার কারণেই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও বিষয়টি মীমাংসা হয়ে গেছে বলে একটি অনাপত্তিপত্র দেখায়। যদিও শিশুটি স্বজনদের দাবি অনেকটা নিরুপায় হয়ে ওই অনাপত্তিপত্রে সই করেছেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সন্তান সম্ভবা স্ত্রীকে ভর্তি করান ক্ষুদ্র ব্যবসায়ী রেজাউল করিম। এর 1.5 ঘন্টা পর প্রসব ব্যথা শুরু হলে ডাক্তার বেগম শামসুন নাহার শিরিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয়। এর 10 মিনিট পর উপস্থিত স্বজনদের জানানো হয় ছেলে সন্তানটি মারা গেছে। কি কারণে মারা গেছে তাৎক্ষণিক সে ব্যাপারে কিছুই জানানো হয়নি। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে শিশুটির শরীর কেটে যাওয়ায় তার মৃত্যু হয়। এমনকি শিশুর মৃতদেহ দিতেও গড়িমসি করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওর প্রসবের অবস্থায় এখানে মাংসটা নাই, এইখানে কাটা আবার এই সাইডটাতে। এগুলো দেখে মনে হয় সারা রাত্র আমরা দৌড়াদৌড়ি করতেছি, আমাদের ওরা বের হতে দেয় নাই। কোন মার মুখ যেন আল্লাহ খালি না করে, আমাদের সামনে তেন গেছে আর কোন মার সামনে তেন যেন না যায়, আমরা এটার একটা সুস্থ বিচার চাই। বিষয়টি অনুসন্ধানে হাসপাতালে গেলে প্রতিবেদককে বিভ্রান্ত করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন। এমনকি এ নিয়ে সংবাদ প্রচার না করার জন্য অর্থের প্রলোভনও দেখানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বললেও শিশুর পরিবারের সাথে তাদের মীমাংসা হয়ে গেছে এ বিষয়ে একটি মুচলেকা দেখানো হয়। যদিও শিশুর পরিবারের দাবি, শিশুর লাশ ফেরত না দিয়া ময়নাতদন্ত করা হবে এমন ভয় দেখিয়ে মুচলেকা আদায় করে হাসপাতাল কর্তৃপক্ষ। বের হইতে দেয় না হাসপাতাল থেকে, মানে আমরা কেস করতে যাব, কি করতে বের হইতে দেয় না। লাশ গলে যেতেছিল, বাচ্চার লাশটা বাঁচানোর জন্য। যাই হোক, আমাদের এই জায়গা থেকে লাশটা নিয়ে বের হইতে হইব। এদিকে হাইকোর্টের এক আইনজীবী জানিয়েছেন এ ধরনের মুচলেকার আইনি কোনো ভিত্তি নেই। সুস্থ মস্তিষ্কে অনাপত্তি জ্ঞাপন করিতেছি, যার ওয়াইফ অপারেশন থিয়েটারে, যার বাচ্চা মারা গেছে, তার কি সুস্থ মস্তিষ্ক আছে? এটাতে কি স্বাক্ষর নিলেই সুস্থ মস্তিষ্কের স্বাক্ষর হয়ে যায়? এইটায় ইনভেস্টিগেশন করে দেখতে হবে তারা কেন অনাপত্তিপত্রে স্বাক্ষর নিল। শিশুর পরিবার চাইলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ ও হত্যা মামলা করতে পারেন বলেও জানান তিনি। ডেমরা থানা পুলিশ বলছে এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, নিউ ইয়র্কে বাংলাদেশি নারী হত্যার ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ। শরীয়তপুরের আটিপাড়ায় গ্রামের বাড়িতে চলছে স্বজন হারানোর শোক। ঈদে রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনে দেওয়া হয় 11 সেপ্টেম্বরের টিকিট। প্রতিদিনের মতো শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট দেওয়া হয়েছে। এদিকে আগাম টিকিট বিক্রির মাঝে ঈদে অধিক যাত্রী পরিবহনের লক্ষ্যে ট্রেনের সংযোজনের জন্য একাধিক নতুন বগির উদ্বোধন করেন রেলমন্ত্রী। কাঙ্ক্ষিত টিকিট পেতে মধ্যরাত থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সারা রাত জেগে অপেক্ষা করেন টিকিট প্রত্যাশীরা। স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই কষ্ট মেনে নেন তারা। তবে অন্যান্য দিনের চেয়ে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক কম। অনেক ভিড় হবে তো, তার পানি খাবার এগুলো তো প্রয়োজন হবে, কারণ গত বছর অনেক কিছুর সম্মুখীন হয়েছিলাম, এই জন্য নিয়ে আসছি। এখন দেখি ভিড়ই নাই। গত 2 দিন অনেক প্রচন্ড ভিড় ছিল, তো সেই ক্ষেত্রে ভেবেছি যে হয়তো আজকেও ভিড় থাকবে। তো আসলে আজকে যেরকম ভিড় ভেবেছি তা না,
আমার মনে হচ্ছে আমি শোনার না তার চেয়ে বেশি কিছু পাইছি। এদিকে টিকিট জালিয়াতি ও কালোবাজারি রোধে সতর্ক অবস্থায় আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, ট্রেন টার্মিনালে আমাদের ব্যবস্থা ইতিমধ্যে গৃহীত হয়েছে। আমরা সামনের দিনগুলোতে আরও কিছু প্রয়োজনীয় ক্ষেত্রে র্যাবের অস্থায়ী ক্যাম্প আমরা স্থাপন করব। বিশেষ কোনো ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেজন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফেরি ঘাটেও আমরা অস্থায়ী ক্যাম্প স্থাপন করব। অন্যদিকে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য সকালে 3টি ট্রেনে সংযোজিত নতুন কোচের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদুল ফিতরের মতো কোরবানি ঈদেও রাজধানীবাসীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের লক্ষ্য যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, আবার গন্তব্যস্থান থেকে যাতে নিরাপদে কর্মস্থলে ফিরে আসতে পারে, এই জন্য আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী 5 সেপ্টেম্বর থেকে দেয়া হবে ট্রেনের ফিরতি টিকিট। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জিকা ভাইরাস প্রতিরোধে যথেষ্ট সতর্কতা না হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সিঙ্গাপুরে যে কয়জন বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা এখন সুস্থ আছেন। তাদের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিকা ভাইরাস প্রতিরোধে প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তারা ওখানে কর্মরত ছিল এবং তারা সুস্থ হয়ে গেছে। 10 জন তো সামান্য অংশে সুস্থ হয়ে গেছে। আমরা আমাদের ট্যুরিজম চালান, আমরা ওখানে যাবো, ওখান থেকে আসবে, এদের চিন্তা কিছু নেই। শুধুমাত্র গর্ভবতী মাদেরকে চিন্তা করতে হবে, তাদের জন্য একটু সতর্কভাবে থাকে এবং না যায়। এই সময় আমরা প্রস্তুত আছি। কেউ গেলে বা ফিরে আসলে তাকে কাটে ভুল করতে হবে, সে এই ধরনের রোগ বহন করছে না বা এই ধরনের বিজয় শরীরে নাই। পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুনে 3 জন মারাত্মক দগ্ধ হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়া আগুনে পুড়ে গেছে 2টি ভবনের ওপরে করা 35টি টিনের ঘর। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর 1টার দিকে 3তলা ভবনের টিনের ঘরে প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। পরে পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়লে টিন শেড সহ কারখানা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন 3 জন। আহতরা ওই কারখানার শ্রমিক। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নিউ ইয়র্কে বাংলাদেশি নারী হত্যার ঘটনাটি বিদ্বেষমূলক বিবেচনা করেই তদন্ত করছে পুলিশ। ঘাতকের পরিচয় শনাক্ত করতে এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে জ্যামাইকায় 60 বছর বয়সী নাজমা বেগমকে আহত অবস্থায় পাওয়া যায়। বাজার করে বাড়ি ফেরার পথে স্বামী সাবেক অধ্যাপক শামসুল আলম স্ট্রিট থেকে কিছুটা পিছিয়ে পড়েন। এই সময় নাজমা বেগম হামলার শিকার হন। 2009 সালে স্বামীসহ নিউ ইয়র্কে ছোট ছেলে নাজমুল আলম শুভর কাছে যান নাজমা বেগম। অবসর নেওয়ার আগে তিনি শরীয়তপুরের নবাবপুর সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। এদিকে নিউ ইয়র্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা নাজমা খান ঝর্ণার গ্রামের বাড়ি শরীয়তপুরের আটিপাড়া গ্রামে চলছে স্বজন হারানোর শোক। প্রবাসী মেয়ে নাজমার জন্য দীর্ঘ 7 বছর ধরে পথে আছেন অসুস্থ বৃদ্ধ মা। চলতি মাসে পরিবার সহ নিউ ইয়র্ক থেকে মায়ের কাছে ফিরে আসার কথা ছিল নাজমার, কিন্তু মাকে দেখার জন্য আসা হলো না তার। জামাইকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন নাজমা বেগম। 2009 সালে ডিবি ভিসায় স্বামী শামসুল আলম ও ছোট ছেলে নাজমুল আলম শুভ সহ নিউ ইয়র্কে যান নাজমা বেগম। এদিকে নাজমা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্বজনরা। জানতে পারেন, চেষ্টা করি আমার একটু লাশটা দেবেন। আমি যেন ছবি ঢুকতে দেখি আমাকে ঢুকাচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনানুগ বিচার দাবি করছি। এবার প্রবাসের খবর। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবির ফ্রান্স শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। প্যারিসের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে 21 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহনুর খানের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় কমিটি ঘোষণা করেন ইপিবি এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির। আগামী 2 বছরের জন্য ফারুক আহমেদকে সংগঠন ফ্রান্স শাখার সভাপতি, আব্দুল সালামকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে সিনিয়র সহসভাপতি করে 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় পুলিশ বাংলাদেশের 4 জলদস্যুকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে সুন্দরবনের মাতলা নদীর পুরবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জলদস্যুদের কাছ থেকে 5টি ধারালো অস্ত্র, বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত নৌযানও জব্দ করা হয়েছে। ইলিশ বোঝাই ট্রলার লুটের জন্য সুন্দরবনের ওই এলাকায় বাংলাদেশি জলদস্যুরা ঘাঁটি গেড়েছিল। পুলিশ জানায়, ওই এলাকায় লঞ্চে করে টহল দেওয়ার সময় সন্দেহ হলে জলদস্যুদের নৌযানের গতিরোধ করে তারা। এ সময় বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও 4 জনকে ধরতে সক্ষম হয় পুলিশ। বাংলাদেশের প্রথম আইন বিষয়ক ইংরেজি মাসিক ম্যাগাজিন বাংলাদেশ রিগাল টাইমসের যাত্রা শুরু হলো। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান বিচারপতি এসকে সিনহা, আইনমন্ত্রী আনিসুল হক, ম্যাগাজিনটির সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছাড়াও আইনজীবী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ম্যাগাজিনটি দেশের সর্বস্তরের জনগণকে আইন বিষয়ক ধারণা দিয়ে বাংলাদেশের আইন ব্যবস্থাকে আরও সাবলীল করবে বলে মন্তব্য করেন উপস্থিত বক্তারা। সাভারের চামড়া শিল্পনগরীতে জায়গা বরাদ্দ পেয়েও ট্যানারি মালিক ও বিসিকের কারসাজিতে তা হারানোর অভিযোগ করেছেন চামড়া শিল্প সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো। তার উপর সম্প্রতি ট্যানারি স্থানান্তর নিয়ে সৃষ্ট জটিলতায় নেতিবাচক প্রভাব পড়েছে কোরবানির ঈদ কেন্দ্রিক ব্যবসায়। এ অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের। সংগঠনগুলো বলছে, দক্ষ শ্রমিক, প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের বাদ দিয়ে পরিবেশ বান্ধব আধুনিক চামড়া শিল্প নগরী গড়ে তোলা সম্ভব নয়। শুভ খানের রিপোর্ট। একটা সময় গরুর মাথা, লেজের চামড়া ও শিং সহ অপ্রয়োজনীয় অংশ উচ্ছিষ্ট হিসেবে স্থান পেত আবর্জনার স্তূপে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হতো মূল্যবান সম্পদ। অথচ বর্তমানে উন্নত প্রযুক্তি আর ক্ষুদ্র উদ্যোক্তাদের ঐকান্তিক চেষ্টায় এসব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জুতা, মানিব্যাগ, বেল্ট, পার্স ও ক্যামেরার কাভার সহ বিভিন্ন পণ্য, যা পূরণ করছে দেশের অভ্যন্তরীণ চাহিদা। এসব ঝুট চামড়াকে কেন্দ্র করে হাজারীবাগে গড়ে উঠেছে ছোট ছোট অনেক কারখানা, যেখানে কাজ করছেন হাজার হাজার শ্রমিক। কিন্তু বর্তমানে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগরীতে বড় বড় ট্যানারি স্থানান্তরে উচ্চ আদালতের নির্দেশনার পর চরম অনিশ্চয়তায় পড়েছেন চামড়া লিঙ্কেজ ব্যবসায়ীরা। কেননা শিল্পনগরীতে বড় ট্যানারিগুলোর জন্য জায়গা বরাদ্দ দেওয়া হলেও জায়গা হয়নি লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলোর। 800 বা 900 হইব কেমিক্যাল ব্যবসায়ী আছে ছোট বড়, এখানে 350, 400, 500 শিপার আছে ছোট শিপার, ওদেরকে আমরা মূলত কেমিক্যাল যোগান দিই। এখন তারা যদি এখানে না যায় তাহলে তো আমরা ওখানে যাই কি করবো? 10-15 লাখ টাকা বিক্রি করি ঈদের আগে, এবার আমরা তাও পাচ্ছি না। ট্যানারি লোকেরা কেনাকাটা এখানে করে, বাইরের লোক তো এখানে কম আসে, এটা শিফট হয়ে চলে যাবে। এর জন্য মনে করেন আমাদের এমনিতেই কেনা বেচা কমে গেছে। চামড়া লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলোর বর্তমান সংকটের জন্য ট্যানারি মালিক ও বিসিককে দায়ী করছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। কোন মালিক একই কারখানা, একই কম্পাউন্ডে 3টা কোম্পানির নামে ব্যবসা করতেছে, উনি 3 কোম্পানির নামে সেখানে জায়গা পেয়েছে, যার কারণে এখন আপনার আর ওইখানে জায়গা নাই। সরকারের কাছে গেলে বলে যে হ্যাঁ আপনারা দাবিটা জেনুইন, আপনাদেরকে দিতাম, কিন্তু এখন তো জায়গা নাই। চলমান সংকট নিরসনে সাভারের চামড়া শিল্প নগরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য 50 একর জমি বরাদ্দের দাবি জানিয়েছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন সমন্বয় কমিটি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের ব্যাটিং পরামর্শক হলেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার থিলান সামারাবীরা। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে বর্তমান ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসনকে আগামী বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আর মাশরাফি রুবেলদের দায়িত্ব নিতে শনিবার কর্টনি ওয়ালস ঢাকা আসছেন বলেও জানান বিসিবি সভাপতি। আমাদের যে ফিল্ডিং কোচ ছিল রিচার্ড হ্যালসন, ওকে আমরা এখন অ্যাসিস্ট্যান্ট কোচ করে দিচ্ছি।
আপাতত, এবং নতুন আরেকটা দিলান সামারাবিরা, সে বেসিক্যালি ব্যাটিং স্পেশালিস্ট। তাকে আমরা এই ইংল্যান্ড সিরিজের জন্য আপাতত তাকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করছি। ইংল্যান্ড সিরিজের আগে সম্ভব হবে না, আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা একটা ভালো স্পিন কোচ নিয়ে আসবো। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ পর্বের নিজেদের চতুর্থ ম্যাচে নিজেদের শনিবার চাইনিজ তাইপের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের স্বাভাবিক খেলা খেলেই এ ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় ছোটনের শিষ্যরা। অন্যদিকে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মানলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চাইনিজ তাইপে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যে 6টায়। বাংলাদেশের কিশোরীদের সামনে এবার হাতছানি প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 16 ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার। আর সে পথে প্রধান বাধা চাইনিজ তাইপে, যারা ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছে আসরের অন্যতম সেরা দল হিসেবে। 3 ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ বল জড়িয়েছে 18 বার, হজম করেনি একটিও। অন্যদিকে চাইনিজ তাইপে গোল করেছে 21টি, খেয়েছে একটি। তাই গোল গড়ে তাইপের চেয়ে কিছুটা পিছিয়ে কৃষ্ণা সানজিদারা। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। জানালেন যে কোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত দল, সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই টপকাতে চান তাইপে বাধা। কালকে আমরা 100% শক্তি নিয়ে মাঠে নামবো এবং জয়ের জন্য আমরা মাঠে নামবো। আমি এটা চাবো যে দর্শক মাঠে আসবে, প্রচুর দর্শক আসবে এবং সবাই দোয়া করবে বাংলাদেশ টিম জয়লাভ করে মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। এদিকে স্বাগতিকদের শক্ত প্রতিপক্ষ মেনে কিছুটা রক্ষণাত্মক খেলার কথা জানালেন তাইপে কোচ জান নিজিন। বললেন তহুরা মার্জিয়াদের বিপক্ষে তার রণকৌশল হতে পারে 4-4-2 ফরমেশনের। সেই সঙ্গে ম্যাচের অনুশীলনে একটু বেশি মনোযোগী ছিলেন চিন উইন ইয়াইয়া জুয়ানরা। কালকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারেন আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। দর্শক, পরিবেশ সবকিছু আমাদের বিপক্ষে থাকবে। ম্যাচ থেকে 1 পয়েন্ট পেলেই আমরা খুশি। বাংলাদেশ খুবই শক্তিশালী দল। সত্যি বলতে আসলে তারাই আমাদের প্রধান প্রতিপক্ষ। আমার দলের ফুটবলারদের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করি একটা জমজমাট ম্যাচ হবে। ফুটবলকে ঘিরে এখনো নতুন করে স্বপ্ন দেখতে চায় 16 কোটি মানুষ। আর এই মুহূর্তে অনূর্ধ্ব 16 নারীরাই তার স্বপ্ন সারথি বলে মনে করেন এদেশের ফুটবল প্রেমীরা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে নব্য জেএমবি সামরিক শাখার প্রধান মুরাদ নিহত। থানার ওসি তদন্ত, 2 এসআই আহত, হাসপাতালে ভর্তি। প্রাণ ভিক্ষা চাইবেন না যুদ্ধাপরাধী মীর কাশেম আলী, জানালো কারা কর্তৃপক্ষ। সরকার চাইলে যে কোনো সময় ফাঁসি কার্যকর। কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার। দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী 13 সেপ্টেম্বর পবিত্র ঈদ উল আজহা, ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়। ঈদের আগে সক্রিয় প্রতারক চক্র ও মলম পার্টি। রাজধানীতে অভিযানে 1,68,00,000 টাকার জাল নোট, বিপুল পরিমাণ সরঞ্জাম সহ আটক 10। এবং ঢাকার মাতুয়াইলে একটি হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় নবজাতকের শরীর কেটে মৃত্যুর অভিযোগ। ঘটনা জানাজানির পর লাশ ফেরত না দেওয়ার হুমকি। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।